আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আহ, তোমরা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো অবশ্যই আমাদেরকে জানাবা কমেন্টে। আর আমাদের হচ্ছে আজকের ক্লাসটি হবে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে কোর্স আছে সেই কোর্সের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ফার্স্ট ক্লাস আজকে। তো তোমাদের হচ্ছে একটু জানায় রাখি, আজকে আমাদের এই সময় ফ্লুইড মেকানিক্সের ক্লাস ছিল। তো ফ্লুইড মেকানিক্স ক্লাসটা আজকে হবে না। তো তার পরিবর্তন হিসেবে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ক্লাসটা আজকে নেব। ওকে। সো তোমরা হচ্ছে যারা যারা লাইভে যুক্ত আছো তারা একটু কষ্ট করে হচ্ছে তোমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে পলিটেকনিকের, সেইখানে হচ্ছে একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যেন সবাই যুক্ত হতে পারে অ্যান্ড দেন ক্লাস করতে পারে। আর আরেকটা বিষয় একটু তোমাদেরকে বলে দিই, আমাদের হচ্ছে দুইটা কোর্স চলতেছে এখন, একটা হচ্ছে পলিটেকনিক একাডেমিক কোর্স আর আরেকটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের কোর্স। তো ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের কোর্সে যা কারা কারা এনরোল করতে পারবে, মেকানিক্যাল পাওয়ার, আরএসসি, অটোমোবাইল, মেকাট্রনিক্স, শিপ বিল্ডিং, মেরিন, অর্থাৎ তোমরা যারা বর্তমানে পলিটেকনিকে এইসব ডিপার্টমেন্টে পড়তেছো এবং তোমরা বের হওয়ার পরে ডুয়েটে অ্যাডমিশন দিবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে অথবা আইপি ডিপার্টমেন্টে, অথবা হচ্ছে কেমিক্যাল বা মেকানিক এমএমই তে পরীক্ষা দিবা, তারা সবাই হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করতে পারবা। আমাদের কোর্স ফি হচ্ছে 3550 টাকা। ডিসকাউন্ট ফি এখন চলতেছে আমাদের 2050 টাকা। এবং তুমি যদি 30 তারিখের ভেতরে আমাদের কোর্সে ভর্তি হও তাহলে একটা টি শার্ট গিফট পাবো আমাদের পক্ষ থেকে। আর একাডেমিক কোর্স যেটা, সেটা হচ্ছে যে তোমার মেকানিক্যাল পাওয়ার, আরএসসি, অটোমোবাইলের প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ পর্বের ফুল একাডেমিক কোর্সে তোমরা ভর্তি হতে পারবা। তো সেখানে কোর্স ফি হচ্ছে আমাদের 1850 টাকা, ডিসকাউন্ট ফি হচ্ছে 1500 টাকা এখন চলতেছে আপাতত। তো গিফট হিসেবে পাবা হচ্ছে সাজেশন বই একটা। তো তোমাদের কিন্তু জানুয়ারি মাসের পরীক্ষা, সেমিস্টার ফাইনাল, তো খুব ভালো মতোই জানো তোমরা। তোমরা যারা পঞ্চম মানে এখন থেকে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও এবং আমাদের এই কোর্সটা তোমাদেরকে অনেক বেশি কাজে দিবে। তোমরা যখন হচ্ছে ডিপ্লোমা শেষ করার পরে গাজীপুরে আসবা জব প্রিপারেশনের জন্য বা ডুয়েট অ্যাডমিশনের জন্য, তখন তোমার হাতে একটা ফুল ডিপার্টমেন্টের একটা নোট থাকবে। তুমি ফুল ডিপার্টমেন্ট কাভার করে আমাদের এখান থেকে আসতে পারতেছো, যেটা তোমার হচ্ছে অ্যাডমিশন লাইফটাকে অনেক মসৃণ করে দিবে। ওকে। সো আমরা একটু, আমাকে একটা মিনিট সময় দাও, আমাদের যে পেইড কোর্সের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা একটু গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিই, দেন আমরা হচ্ছে আমাদের মেকানিক্স ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আমরা একটু থার্মোডাইনামিক্সটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা। তো যেহেতু আমরা থার্মোডাইনামিক্স বলতেছি, থার্মোডাইনামিক্স, হ্যাঁ, তো থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা এই থার্মোডাইনামিক্স এ কোন কোন চ্যাপ্টার গুলো কভার করব, আমাদের সিলেবাসটা একটু জানতে হবে প্রথমত, যে আমাদের অ্যাডমিশনের জন্য কি কি থাকে। হ্যাঁ, তো আমি একটু সিলেবাসটা তোমাকে বলে দিই। তো আমাদের মূলত মেজর সাবজেক্ট এগুলাই। আর তোমরা যখন হচ্ছে অ্যাডমিশনে পরীক্ষা দিবা, তো তখন হচ্ছে মূলত আমাদের বিষয়গুলো আমি একটু তোমাদেরকে বলি, যে আমার ক্লাস যারা করবা তারা হয়তো, যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট তারা খুব ভালো মতোই জানে, আমি তারপরে বলি। আমরা আজকে হচ্ছে থার্মোডাইনামিক্সের থিওরি, মানে অর্থাৎ আমাদের যতটুকু না জানলেই নয় থিওরিগুলো, আমরা সেগুলো হচ্ছে জানবো। কিছু বেসিক কথাবার্তাগুলো আমরা শিখবো। থার্মোডাইনামিক্স প্রসেস। তো তুমি যদি এই প্রসেসটা, আমি একটা বিষয় আজকে প্রথম বলে দিই তোমাদেরকে, যে তোমরা যখন প্রসেস যদি কেউ ক্লাস না করো তাহলে সাইকেলে আসতে পারবে না। কারণ আমি টোটাল এই প্রসেসের থিম দিয়ে আমি পুরো সাইকেলটা কভার করব। ঠিক আছে? অ্যান্ড দেন হিট ইঞ্জিন, আরএসি অ্যান্ড হিট পাম্প, এগুলো সবগুলাই কিন্তু তোমার প্রসেস সাইকেল এগুলো থেকে আস্তে আস্তে আসবে। ঠিক আছে? সূত্রগুলা মোটামুটি আমরা যতটা কমায় পারা যায়, আমরা হচ্ছে একটা সূত্র, ধরো এখানে আমি তোমাকে কিছু সূত্র দিব, সেগুলো দিয়ে আমরা সাইকেলটা কমপ্লিট করে ফেলবো আর কি, হয়তো বা দুই একটা সূত্র বেশি দিব। হ্যাঁ, সাইকেলের ক্ষেত্রে দুই একটা সূত্র অ্যাড হইতে পারে। ওকে। সো তুমি যদি প্রসেস না পারো সাইকেল করতে পারবে না। আর তোমাদের অ্যাডমিশনের জন্য এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ডুয়েট অ্যাডমিশনের জন্য এই তিনটা টপিকস। হ্যাঁ, কিন্তু এখানে দেখো যে এইটা হচ্ছে আমাদের কম ইম্পর্টেন্ট আমরা বলতেছি, কারণ এখান থেকে ম্যাথ আসে না অ্যাডমিশনে। কিন্তু একটা বিষয় জানো কি, যে তুমি এই প্রসেস যদি না জানো তুমি সাইকেল টোটালি করতে পারবে না। ঠিক আছে? কারণ টোটাল সাইকেলটাই হচ্ছে ডিপেন্ড করে প্রসেসের উপরে। সো তোমাকে প্রসেসটা খুব ভালো মতো শিখতে হবে, তাহলে তুমি সাইকেলটা খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে? কারণ আমরা সবসময় একটা কথা বলি, যে যত বেশি প্রসেস ভালো পারবে সে সাইকেল তত বেশি সহজে করতে পারবে। তারপরে হচ্ছে জব প্রিপারেশনে, যখন তুমি জবে পরীক্ষা দিবা,
তখন এই জায়গা থেকে তোমার কোশ্চেন গুলা হয় জবের জন্য। তারপরে হিট পাম্প থেকে জবের জন্য কোশ্চেন হয় জবের জন্য, মানে রেফ্রিজারেশন এবং হচ্ছে হিট পাম্প, এইটা হচ্ছে জবের জন্য বেশি ইম্পর্টেন্ট। হিট ইঞ্জিনটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। হিট ইঞ্জিনে কিছু ম্যাথ থাকে, ক্যালোরিফিক ভ্যালুর হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আর কি। সো এই ম্যাথগুলো এখান থেকে আসে। তো মূলত হচ্ছে আমাদের একবারে প্রথম থেকে তুমি যদি ভালো মতো না পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। সো এখন আমরা থার্মোডাইনামিক্স এর সিলেবাসটা মোটামুটি দেখলাম, হ্যাঁ। এখন এই থার্মোডায়নামিক্স অর্থ হচ্ছে তাপ গতিবিদ্যা। আমি কি বলছি? তাপ গতিবিদ্যা। এই থার্মোডায়নামিক্সটা মূলত আসছে দুইটা শব্দ থেকে, হ্যাঁ, বা দুইটা ওয়ার্ড থেকে। একটা হচ্ছে তোমার থার্মো, আর একটা হচ্ছে ডাইনামিক্স। থার্মো হচ্ছে তোমার তাপ, আর ডাইনামিক্স হচ্ছে আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যা, ওকে। এই দুইটা শব্দ হচ্ছে আমাদের গ্রিক শব্দ, গ্রিক শব্দ, ওকে। সো এই থার্মোডাইনামিক্স কথাটা প্রথম আমাদের সাথে পরিচয় করায় দেয় আইরিশ বিজ্ঞানী লর্ড কেলভিন, ওকে। 1854 সালে মেবি উনি হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স সম্পর্কে আমাদের ধারণা দেয়, ওকে। যে থার্মোডাইনামিক্স ওয়ার্ডটা আমাদের সাথে পরিচয় করায় দেয়। এবং থার্মোডাইনামিক্স ও তাপ গতিবিদ্যা আমরা বুঝলাম, কিন্তু আমরা থার্মোডাইনামিক্স কি সেটা হচ্ছে এখনো ক্লিয়ার না। তো থার্মোডাইনামিক্স এর সংজ্ঞাটা আমি একটু বলতে যাই তোমাদের, যে থার্মোডাইনামিক্স, আচ্ছা, এখন দেখো যে থার্মোডায়নামিক্স যদি আমি দুইটা সেপারেট করছি, এখানে থার্মোডায়নামিক্স, এখানে তাপ আর এখানে গতিবিদ্যা পাইতেছি, ঠিক আছে। সো তাপ গতিবিদ্যা, আমি যদি এটাকে একটু চিন্তা করি এরকম ভাবে, যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই তুমি টিও লিখতে পারো, হ্যাঁ। এটা হচ্ছে আমরা এটার ব্যবহার একটু পরে দেখবো, যে আমরা কি জন্য বলতেছি পাওয়ার বা এনার্জি, ঠিক আছে। তো থার্মোডায়নামিক্সটা দেখো আমরা তাপ পাইছি এবং গতিবিদ্যা পাইছি, তাপ এবং গতিবিদ্যা। তো থার্মোডায়নামিক্সটা হচ্ছে তোমার যে আমাদের পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ, তাপের আদান প্রদান, তাপের রূপান্তর, কাজ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, মূলত সেটাকে আমরা বলি তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স, ওকে। তো আমি যদি একটু সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিই, তোমাদের নোট করতে সুবিধা হবে, তাহলে দেখো এরকম বলতে পারে। আচ্ছা, সো আমি কি বলছি থার্মোডায়নামিক্স একটু আরেকবার বলি, দেখো যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ, ক্ষমতা, কাজ ইত্যাদির ভেতরে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা থার্মোডায়নামিক্স বলি, হ্যাঁ। তো থার্মোডায়নামিক্স এর ধরো ব্যাখ্যাটা একটু অন্যভাবে করা যায়, যে কিভাবে শক্তিটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এবং সেই প্রক্রিয়ায় তোমার তাপ, চাপ, ভলিউম এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে আলোচনা করব, হ্যাঁ। যে একটা আমরা হচ্ছে সাবস্ট্যান্স বা একটা হচ্ছে কোন একটা গ্যাসকে আমরা যদি হচ্ছে তাপ মানে চাপ প্রয়োগ করি, তাহলে এর ক্ষেত্রে আমাদের এই যে ভেতরে কি কি কম্পোনেন্ট গুলো পরিবর্তন হয় সেগুলো নিয়ে আমরা থার্মোডাইনামিক্সে আলোচনা করব, ওকে। সো এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, তাই না? ওকে। সো এখন একটু আমাকে আমরা একটু বেশি মানে একটু ভেতরে ঢুকি আস্তে আস্তে। সো থার্মোডাইনামিক্স সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা শেষ, হ্যাঁ। আমি থার্মোডাইনামিক্স একটা জিনিস হচ্ছে তোমাদের কথা ছেড়ে আসছে, যে ওকে, থার্মোডাইনামিক্স শব্দটি প্রথম লর্ড কেলভিন ব্যবহার করে, এ হচ্ছে তোমার আইরিশ বিজ্ঞানী ছিল, হ্যাঁ। এটা সালটা 1854, ওকে। সো এতটুকু হচ্ছে তোমরা নোট করে ফেলবা। আর একটা বিষয় হচ্ছে এখন যেগুলো নোট করবা সেগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় নোট করতে হবে না, কারণ আমরা এই কোর্সে যা পড়াবো সেটা তোমার হচ্ছে তোমরা 2 বছর পরে অ্যাডমিশন দিবে, এটা চিন্তা করে আমরা কিন্তু পড়াবো, ওকে। এখন এই থার্মোডাইনামিক্সের মূল কিছু বিষয়গুলোতে আমরা আসি। তার ভিতরে একটা আছে তোমার সিস্টেম, একটা আছে সিস্টেম। তো সিস্টেমটা কি আমার, যে তোমার কোন নির্দিষ্ট সিস্টেম বলতে কোন একটা নির্দিষ্ট এলাকা বা হচ্ছে তোমার জায়গাকে বোঝায় যেখানে আমাদের থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হয়, হ্যাঁ। সো জাস্ট আমাকে একটা মিনিট তোমরা সময় দিবা, আমি একটু কিছু নিয়ে আসছি আর কি, হ্যাঁ, তোমাদের এক্সাম্পল দিতে সুবিধা হবে। জাস্ট একটা মিনিট, হ্যাঁ, আমরা চলে আসছি, হ্যাঁ। তোমাদের জন্য একটু খাওয়ার জন্য মজু নিয়ে আসছি আমি, তো তোমাদেরকে একটু পরে খেতে দেবো, হ্যাঁ, টেনশন নিও না। তো আচ্ছা, সিস্টেম কি বলতেছিলাম আমরা, যে কোন একটা নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হয়, ওকে। আমি যদি একটু তোমাদের সংজ্ঞাটা লিখে দিই,
গঠিত হয়। হ্যাঁ, এটা আমরা বলছি। এখন আমরা যদি আরেকটু তোমাকে বলি যে এই যে সিস্টেম, এই সিস্টেমের পরে আমাদের আসবে বাউন্ডারি। সো বাউন্ডারি কি? আমাদের বাউন্ডারিটা হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিং আলাদা করে। হ্যাঁ, তাহলে এখানে নতুন একটা শব্দ আসছে কি সারাউন্ডিং। তো সারাউন্ডিংটা কি? সারাউন্ডিং, তো সারাউন্ডিং আমরা কি বলতেছিলাম যে সিস্টেমের বাইরের যে পরিবেশ সেটা। হ্যাঁ, সো আমাদের কিন্তু এখানে বাউন্ডারি কিন্তু আবার দুই ভাবে ভাগ করা যায়। তো এগুলো এখন একটু দেখবো যে আসলে কোনটা কি। হ্যাঁ, সো প্রথমে আমরা আছি সিস্টেম। তো ধরো যে আমরা এইখানে মনে করো পানি গরম করতেছি। সো পানি গরম করতেছি। আবার ধরো আমরা কোন একটা জায়গাতে ধরো যে একটা ক্রাইম সিন হয়েছে, বা একজনকে ধরো তোমারে এই জায়গাতে কেউ পিটায় ফালায় রাখছে, বুঝছো? আর এখানে চাকু পড়ে আছে। তো আমাদের হচ্ছে কি করে, এই হচ্ছে ভিকটিম আমাদের, এই হচ্ছে ভিকটিম। তো এইখানে আমাদের যখন পুলিশ, আমাদের পুলিশ যখন জানানো হয়, তখন দেখবে পুলিশ হচ্ছে একটা হলুদ ব্যানার দিয়ে এই চারিদিকটা হচ্ছে ঘিরে রাখে। হ্যাঁ, চারিদিকটা ঘিরে রাখে। আর আমরা কি করি, আমরা উৎসুক জনতা, আমরা এই যে মনে করো এইখানে যায় দেখার চেষ্টা করি যে আসলে কাহিনীটা কি হয়েছে এখানে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে ধরো এখানে তোমার তো গাড়ি টাড়ি আছে, থাকতে পারে। তো আমরা দুইটা এক্সাম্পল নিচ্ছি এখানে। তো এইখানে দেখো যখন আমরা পানিটা গরম করতেছি, তখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? পানিটাকে গরম করা। তো আমি ধরলাম যে এইখানে ধরো যে পানি আমাদের টেম্পারেচার আছে টিআই, ইনার্সিয়া টেম্পারেচার ধরো ধরলাম 5 ডিগ্রি। এখন এইটাকে যখন আমি হিট দিচ্ছি, তখন আমরা এর তাপমাত্রা ধরো ফাইনাল তাপমাত্রা টিএফ হচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখানে মূল উদ্দেশ্য বা আমরা পর্যবেক্ষণ করতেছি কি, বা আমাদের অবজারভেশনটা কি, যে আমি পানিটাকে গরম করতেছি। তাহলে এইখানে হচ্ছে সিস্টেমকে পানি, এখানে সিস্টেমকে পানি। আর এই যে তুমি এখানে দাঁড়ায়, তুমি এখানে দাঁড়ায় পানিটা গরম করতেছো, এই যে আমাদের যে কাভার এই সাইডের যে আমাদের বাউন্ডারি আছে, সেটাকে মানে এক কথা পাতিলের যে পাশে আমাদের হচ্ছে জায়গাটা আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি বাউন্ডারি বলতেছি আমরা। আর এই যে তুমি দাঁড়ায় আছো, এটা হচ্ছে আমাদের সারাউন্ডিং বলতেছি। হ্যাঁ, সো এইখানে দেখো, এইখানে আমাদের উদ্দেশ্য কি, এখানে আমি যদি এই চিত্রে আসি, তাহলে আমাদের পুলিশ যখন আসে বা ডিটেকটিভ ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে যখন আমাদের গোয়েন্দারা আসে, এটা কি করে আমাদের এখানে, কাকে অবজার্ভ করে বা পর্যবেক্ষণ করে, কাকে? ভিকটিমকে। তাহলে এইখানে আমাদের সিস্টেমটাকে ভিকটিম। আর এই যে এই জায়গাতে দেখো, এইটা একটা আমাদের হচ্ছে ব্যানার দেওয়া থাকে। হ্যাঁ, সো ওই ব্যানারটা আমাদের কি বলতেছি, এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি, কারণ আমরা ওই বাউন্ডারির ভিতর যাইতে পারি না। আর এই যে আশেপাশে তুমি দাঁড়ায় আছো, এখানে ধরো গাড়ি আছে, তারপরে কিছু গাছপালা আছে, এখানে ধরো কিছু গাছপালা আছে, এইগুলা হচ্ছে কি আমাদের সারাউন্ডিং। তো তোমরা যারা গুগল মিটে ক্লাস করতেছো, তাহলে এখন আমাকে বলো যে তোমাদের এইখানে সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিং এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমাদের এইখানে বাউন্ডারি বলছে কয়টা? দুইটা। একটা হচ্ছে রিয়েল বাউন্ডারি অথবা ফিক্সড বাউন্ডারি, একটা ইমাজিনারি বাউন্ডারি অথবা মুভিং বাউন্ডারি বা মুভেবল বাউন্ডারি। তো সেটা কিভাবে আমরা বুঝবো? আচ্ছা, দুইটা জিনিস দেখো। আমরা একটা পানির বোতল না, এটা মজুর বোতল, বুঝছো? এটা দেখতে সাদা আর কি, ঠিক আছে? এটা দেখতে সাদা। তো ধরো এই যে এখানে পানির লেয়ারটা দেখতে পাচ্ছ না উপর থেকে? তা আমরা বোতলের কিন্তু এই যে পাশ, এই চারিপাশটা দেখো, আর এর নিচের সাইডটা দেখো। আমরা চাইলে কিন্তু এটা কিন্তু আমাদের যে ডায়া আছে, এই ডায়াটা আমরা কিন্তু বড় করতে পারতেছি না এখন, এটা কিন্তু ফিক্সড। তাহলে আমরা এটাকে কি বলতেছি দেখো, এই যে এখানে দেখো, এখানে সিস্টেমকে আমাদের, এখানে সিস্টেম কিন্তু ওয়াটার। এই যে ভেতরে পানি আছে, পানিটাকে আমরা পর্যবেক্ষণ করতেছি। তো এই পানিটা হচ্ছে আমাদের ওয়াটার, এই যে ওয়াটারটা হচ্ছে আমাদের কি সিস্টেম। আর এই যে সাইডে যে আমাদের মানে দেওয়ালটা আছে আমাদের এই যে বোতলের, আহ, সেটা বলতেছি আমরা কি বাউন্ডারি। তাহলে এইটা দেখো, আমরা এইটা কি হচ্ছে চাইলেও কি আমরা হচ্ছে ডায়াটা বড় করতে পারবো? পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল বাউন্ডারি বা ফিক্সড বাউন্ডারি। এই পাশটা দেখো, আমাদের এই পাশটাও কি আমাদের ফিক্সড বাউন্ডারি অথবা রিয়েল বাউন্ডারি।
এখন দেখো এই যে পানির উপরে যে একটা লেয়ার আমরা চিন্তা করতেছি, এর উপরে পানি নাই, এই পর্যন্ত পানি আছে। তো এখানে যে একটা আমরা লেয়ার চিন্তা করতেছি, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি বাউন্ডারি, বা যেটা আমরা ইমাজিন করতেছি। এখন এটা আমরা মুভেবল বাউন্ডারি বলতে পারি, বা মুভিং। ধরো এখন এই পর্যন্ত পানি আছে, আমি একটু খেয়ে ফেলি, হ্যাঁ। পানির লেয়ারটা নেমে গেছে না নিচে, তাহলে দেখো মুভ করতেছে। আবার তুমি এটা রেখে দিলা, হ্যাঁ। ধরো আমরা একটা পিস্টন সিলিন্ডার নিচ্ছি, তো পিস্টন সিলিন্ডার তো আমার কাছে নাই। তো এই যে একটা আমরা হচ্ছে একটা সিরিজ নিয়ে আসছি, দেখো। তো এইটা মনে করো পিস্টন, আমাদের এইটা হচ্ছে সিলিন্ডার, হ্যাঁ। এর ভিতরে ধরো গ্যাস আছে আমার, তো দেখো আমি চাইলে কিন্তু এই পাশের যে ডায়া, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। এর নিচে একটা যে ডায়া আছে সেটাও আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমি যখন পিস্টন নিচে নামাইতেছি, দেখো কম্প্রেস হইতেছে, তখন কিন্তু আমি কি করতেছি, আমি এই যে পিস্টনটা উঠানামা করতে পারছি। তার মানে আমার দেখো, যদি আমি এইখানে একটা ফিগার আঁকাই, তোমাদের আরেকটা যদি এখানে ফিগার আঁকাই আমি, ধরো, তাহলে এই যে ভেতরে গ্যাস আছে, তাহলে গ্যাসটা আমার কে, সিস্টেম। আর এই যে আশেপাশ দিয়ে আমাদের যে জায়গাটা আছে, আমাদের এই যে বাউন্ডারি, তাহলে এটা আমাদের হচ্ছে কি ফিক্সড বাউন্ডারি। আর আমাদের পিস্টন ওঠানামা করতেছে, সেটা হচ্ছে কি আমাদের মুভিং বাউন্ডারি বলতেছি আমরা। তাহলে এটা কি আমাদের মুভিং বা ইমাজিনারি। তার মানে দেখো আমরা এখানে একটা ইমাজিন করে নিছি যে এখানে একটা ইমাজিনারি বাউন্ডারি আছে আমার, হ্যাঁ। এখানে একটা বাউন্ডারি আছে, আর এইগুলো হচ্ছে আমাদের এইটা, 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 এই তিনটা হচ্ছে আমাদের কি ফিক্সড বাউন্ডারি, বাউন্ডারি। সো এতটুকু নিয়ে কখন আর কোনো কনফিউশন লাগবে? তো আমরা সিস্টেম পড়তেছিলাম, তো আমরা সিস্টেমকে মূলত তিন ভাগে ভাগ করি। চারটা সিস্টেম আমরা চার ভাগে ভাগ করতে পারি, বাট আমরা হচ্ছে তিন ভাবে জানবো, হ্যাঁ। একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, আর একটা আছে অ্যাডিয়াবেটিক সিস্টেম। তো আমরা অ্যাডিয়াবেটিক সিস্টেমটা খুব একটা বেশি ইউজ করি না, এই জন্য আমরা ওটা ইয়া করতেছি। তো এখন দেখো ওপেন সিস্টেমটা কি। তো ধরো আমরা যদি একটা জিনিস আঁকাই এখানে, আমি এর ভেতরে ধরো ভর রাখছি, আমাদের এর ভেতরে এটা হচ্ছে আমাদের সিস্টেম এখন, হ্যাঁ, সিস্টেম। আর এইখানে আমি একটা, এই যে দাগ দেখতেছো, এই দাগটা হচ্ছে আমাদের, আমি বাউন্ডারি দিয়ে দিছি। আর এই লাল দাগটা হচ্ছে আমাদের বাউন্ডারি। ওকে, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। আর এর আশেপাশে যে জায়গাগুলো আছে, সারাউন্ডিং, হ্যাঁ। আর তুমি যদি আরেকটু দূরে যাও, তাহলে সেটা হবে এনভায়রনমেন্ট, হ্যাঁ। সো ওপেন সিস্টেমটা কি, আমরা এখানে মূলত দেখো থার্মোডাইনামিক্স এর যখন আমরা কথা বলছি প্রথমে, তখন আমরা কয়টা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, ভর, কাজ, তাপ। তাহলে কি বলছি আমরা, ভর, কাজ এবং তাপ, হ্যাঁ, এই তিনটা। তো ওপেন সিস্টেমে আমাদের এই তিনটা, মানে তোমার হচ্ছে যে সিস্টেমে তাপ, কাজ, ভর, এই যে সীমানা বা বাউন্ডারি, এই বাউন্ডারিটা অতিক্রম করতে পারে, তাকে আমরা ওপেন সিস্টেম বা খোলা আবেষ্টনী বলি। তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখে দিই তোমাদেরকে। ওপেন সিস্টেম বলে, হ্যাঁ। সো এখন তোমাকে যদি আমি বলি যে ওপেন সিস্টেমের সংজ্ঞাটা আমরা পড়ে ফেলছি, বাট ওপেন সিস্টেম আমরা পড়লাম, ওপেন সিস্টেমের উদাহরণ কয়েকটা দাও, তখন তুমি কি বলবা? ধরো আমি এই ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম মিশাই ফেললাম, হ্যাঁ। আপাতত আমরা ওপেন সিস্টেমটা নিয়ে আলোচনা করার পরে আমরা ক্লোজে এবং এটা যাবো। আচ্ছা, তোমরা যারা হচ্ছে মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের ক্লাস করতেছো, তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদেরকে থার্মোডাইনামিক্স গুলো পড়ায় আসছে মোটামুটি। সো যদি সংজ্ঞা এদিক ওদিক হয় কোনো সমস্যা নেই, ওইটাও হবে এটাও হবে, বুঝছো? এটা নিয়ে আবার মাথা খাওয়ায় না। সো ওপেন সিস্টেমে যদি আমি একটা এক্সাম্পল দিই, কেউ এক্সাম্পল দিতে পারবা আমারে? বই পড়ছো তাই না? আচ্ছা, এই যে আমি দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি, আমি কোন সিস্টেম বলতে পারবা? হিউম্যান বডি, মানে হিউম্যান বডি বলতেছি আমরা, মানব শরীর, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ওপেন সিস্টেম বলে। কিভাবে দেখো, যে আমি খাবার খাচ্ছি, আমি অক্সিজেন গ্রহণ করতেছি, তাহলে এখানে কি আমাদের ভর, আমি যে খাবারটা খাইছি সেটা একটা ভর আছে, আমি অক্সিজেন গ্রহণ করতেছি, কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছি সেটা একটা মাস আছে, আছে না? তাহলে আমি বলতে পারি দেখো এখানে খাবার প্লাস অক্সিজেন গ্রহণ করি,
তাহলে আমাদের কি হচ্ছে, মাস ইন হচ্ছে, মাস ইন হচ্ছে না। তারপরে ধরো আমরা কার্বন ডাই অক্সাইড হচ্ছে নির্গত করতেছি, তাহলে আমাদের মাস আউট হইতেছে, আমি যে অক্সিজেন গ্রহণ করতেছি আবার বাইরে বের করে দিচ্ছে। তা আমাদের কি মাস, বাতাসের যে মাস বা এয়ারের যে মাসটা সেটা হচ্ছে আমাদের কি বাইরে চলে যাচ্ছে। আবার আমার শরীর ঘামতেছে, তাহলে আমাদের ঘাম বের হচ্ছে, তাহলে এটা মাস আউট হইতেছে না। এখন দেখো আমি যে পরিমাণ খাবারটা খাইছি বা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছি সম্পূর্ণকে আমি আউট করে দিচ্ছি, করতেছি না। তাহলে আমি এখান থেকে কিছু শক্তি পাচ্ছি এবং সেই শক্তিটা কি আমাদের কাজ করতেছে, কাজ করতেছে না। তো আমাদের এনার্জিটা এক্সচেঞ্জ হইতেছে, আমি শক্তি, আমার ভেতরে শক্তি আমি আসতেছে, তারপর আমি সেই শক্তিটাকে ইউজ করে কাজ করতেছি। তাহলে আমাদের এখানে কি এনার্জি এক্সচেঞ্জ হইতেছে, তাহলে আমরা কি পাইতেছে। ওকে, সো এগুলা হচ্ছে আমাদের লেখার দরকার থাকে না, তারপরে জাস্ট আমি একটু লিখে দিলাম যে তোমরা হয়তো এখন পড়াশোনা করতেছো, এগুলা হচ্ছে এক্সাম্পল গুলো মাথায় রাখলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, সো এইটা হিউম্যান বডি গেল একটা। আরেকটা কি বলতে পারি বলো তো? দেখো, আমরা যদি বলি আমরা যদি বয়লার বলি, আমরা কুঠিরে যাইতেছি না, বুঝছো? আমরা খুব যেগুলা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাই সেগুলো বলতেছি, বুঝছো? বয়লার। তো বয়লারে আমরা কি করি দেখো, বয়লার হচ্ছে আমরা পানি দিই। আচ্ছা, একটা বিষয় দেখো, যে আমাদের মায়েরা যখন প্রেসার কুকারে রান্না করে, তুমি প্রেসার কুকারে ধরো একটা হচ্ছে ইয়া দিয়ে রাখবা, পানি দিয়ে জাস্ট গরম করবা, দেখবা যে সিজ দেয় না অনেকক্ষণ পর পর, ওখানে দেখো বাষ্প উড়ে। তো আমরা দেখো বয়লারে কি করতেছি, পানি ঢুকাই আমরা, তাহলে মাস ইন করতেছি আমরা, তারপরে দেখো যে বাষ্প হয়ে কি আমাদের পানিগুলা বাষ্প হয়ে বের হয়ে যায় কিন্তু, তাহলে কি মাস আউট হইতেছে। এবং আমরা কি করতেছি ওখানে দেখো, ওখানে তাপ শক্তির আদান প্রদান হয়, তাপ শক্তির আদান প্রদান হয়। তাহলে এটা আমরা হচ্ছে বয়লার কি বলতে পারি, ওপেন সিস্টেমের একটা উদাহরণ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? তারপরে একটা বিষয় দেখো, যে আইসি ইঞ্জিন বলতেছি আমরা, বলে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আমরা হচ্ছে যে একটা বাইক চিন্তা করি, ধরো যে আমরা ওখানে কি হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার আমাদের হচ্ছে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে, তাহলে আমাদের মাস ইন হইতেছে, দেন ওখানে হচ্ছে কি দহন প্রক্রিয়া ক্রিয়েট হয়। দহন প্রক্রিয়া হওয়ার পরে আমাদের কিছু অংশ কাজ হচ্ছে কি করে, কিছু অংশ আমাদের ওখান থেকে কি করে, যে তোমার তাপ শক্তি উৎপন্ন হয় তোমার সিলিন্ডারের ভেতরে, দেন ওইটাকে কাজে কনভার্ট করে আমার হচ্ছে বাইকটা চলতেছে আমার। তো ওইখানে আবার দেখো যে কিছু অংশ আমাদের হচ্ছে বাইকের সাইলেন্সারের পাইপ দিয়ে বের হয়ে যায় এক্সজস্ট গ্যাস হিসেবে, তো ওইটা কি মাস আউট হইতেছে। সো ইন্টারনাল কম্বাসন, আইসি ইঞ্জিনও বলতে পারি আমরা, আইসি ইঞ্জিন। সো এতটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে ওপেন সিস্টেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলো, ওপেন সিস্টেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তারপর এইবার আমরা যাব ক্লোজ সিস্টেম, এবার যাবো কোথায় আমরা, ক্লোজ সিস্টেমে। তাহলে ওপেন সিস্টেমটা মিশাই ফেলি। তাহলে আমি যদি ওপেন সিস্টেমের একটা মানে তোমাকে বলি, যে ধরো এইটা সিস্টেম, আমার এখানে হচ্ছে মাস ইন হইতেছে, এবার ধরো আমাদের এনার্জি ইন হইতেছে, এবার আমাদের হচ্ছে ধরো এনার্জি বের হয়ে যাচ্ছে, এবার ধরো আমাদের মাস আউট হইতেছে। তাহলে এটা আমরা ফিগার একটা ড্র করতে পারি, ঠিক আছে? তারপর আমাদের কি আসতেছে, ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম, তো ক্লোজ সিস্টেম আমরা কি বলছি, তোমার ক্লোজ সিস্টেমে আগে যা লিখছিলাম সেটাই থাকবে, শুধু এখানে কি আমাদের ভর, যে মাস বলতেছি বা ভর, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে বা স্থির থাকবে। এটা সীমানা, এই সীমানা অতিক্রম করতে পারে না, কারণ আমি এর ভিতরে যে পরিমাণ মাস দিব সেই মাসটাই থাকবে, সে এই বাউন্ডারিটা অতিক্রম করতে পারবে না। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে ধরো এনার্জি দিই, এখানে আমার এখানে এনার্জি আউট হইলো, হ্যাঁ, কিন্তু আমাদের কি এই যে ভরটা আমাদের স্থির থাকবে। ওকে, তাহলে আমি বলতে পারি দেখো, যে সিস্টেমে, তাহলে আমরা কি বলছি দেখো, যে যে সিস্টেমে কাজ এবং তাপ সীমানা অতিক্রম করে কিন্তু ভর স্থির থাকে তাকে আমরা ক্লোজ সিস্টেম বলতেছি। তো ক্লোজ সিস্টেমের কিছু এক্সাম্পল দিতে পারবা কেউ? আচ্ছা, ধরো আমরা প্রেসার কুকারে মাংস রান্না করতেছি, ঠিক আছে? তা প্রেসার কুকারে দেখো একটা বিষয়, যে আমাদের কি ঢাকনা কি থাকে, ঢাকনা লাগানো থাকে, তাই আমাদের কি দেখো যে খাবার, যে আমি যে পরিমাণ মাংস দিছি মাংসটা কিন্তু বের হয়ে যায় না, তাহলে আমাদের ভরটা কি কনস্ট্যান্ট থাকতেছে। কিন্তু দেখো আমাদের, যে আমরা যখন দাঁড়ায় থাকি তখন আমাদের সিজ দেয়, যখন ওখান থেকে কিছু তাপ বাইরে বের হয়ে যায়, ঠিক আছে না,
তাহলে কি আমাদের হিট এনার্জিটা কি ভেতর থেকে বাইরে, বাইরে থেকে তোমার ভেতর থেকে বাইরে কি হয়েছে, বের হয়ে যাচ্ছে, তাই না? সো এটা আমরা প্রেসার কুকার বলতে পারি। আবার ধরো যে আমরা একটু আগে পিস্টন সিলিন্ডারের কথা বলছি, যে পিস্টন সিলিন্ডার, তো এখানে দেখো যদি আমরা পিস্টনের ভিতরে যদি গ্যাস রাখি আমরা, তো একটা হচ্ছে পিস্টন সিলিন্ডার ডিভাইস বলতে পারি যেখানে উইদাউট লিকেজ আছে, মানে লিকেজ নাই, ঠিক আছে? তো ওইখানে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে এর ভিতরে গ্যাস রাখছি, তো গ্যাস কিন্তু বাইরে যাবে না, পিস্টন সিলিন্ডারের ক্ষেত্রে ওই গ্যাসটা আমরা ওখানে রাখছি, গ্যাস বাইরে যাবে না। কিন্তু কি আমাদের যখন আমরা ধরো যে এর ভিতরে গ্যাস নাই, বাস আমি হচ্ছে এভাবে ধরো চাপতেছি আমি, তখন পিস্টনটা আমার নিচে নামতেছে, তখন আমাদের কি ভলিউমের পরিবর্তন হইতেছে বা আয়তনের পরিবর্তন হইতেছে, এবং আয়তনের পরিবর্তনের মাধ্যমে কি হইতেছে আমাদের তাপ বা কাজের আদান প্রদান হয়, ঠিক আছে? তাহলে পিস্টন সিলিন্ডার বলতে পারি। আবার ধরো তোমরা হচ্ছে যারা ফোর্থ সেমিস্টারে আছো, সিক্স সেমিস্টারে, তোমরা ছোটবেলায় পড়ে আসছো থার্ড সেমিস্টারে আরএসি, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। সো ওইখানে দেখবা যে আমরা একটা রেফ্রিজারেন্ট হচ্ছে ফ্লো করতাম, তোমার ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন, ভিসিআরসি, ভিসিআরসি পড়ছো, তারপরে ভিএ আরসি ভ্যাপার অবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল পড়ছো, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল পড়ছো। সো এইখানে দেখবা যে রেফ্রিজারেন্ট কিন্তু আমাদের ফ্লো হইতেছিল তোমার হচ্ছে কন্ডেন্সার থেকে এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর, দেন হচ্ছে কম্প্রেসর, ঠিক আছে? সো ওইখানে দেখো তোমরা ওইখানে কিন্তু রেফ্রিজারেন্টের একই রকম থাকতেছিল, কিন্তু আমাদের ফেজটা পরিবর্তন করতেছিল। দেখো কিরকম, যে এইটা হচ্ছে আমাদের এইখানে ছিল সাপোজ কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ ছিল, ইভাপোরেটর, কম্প্রেসর। ওকে, এরকম ভাবে আমাদের ইয়াটা চলতেছিল। সো দেখো আমাদের রেফ্রিজারেন্টটা এইখান থেকে কিন্তু আমাদের হিট গ্রহণ করতেছিল, তাপ গ্রহণ করতেছে রেফ্রিজারেন্টটা, দেন বাষ্প হয়ে কম্প্রেসরে কম্প্রেসড হওয়ার পরে সে হচ্ছে কি হাই টেম্পারেচার হাই প্রেসারের হচ্ছে রেফ্রিজারেন্ট হয়ে কন্ডেন্সারে আসার পরে এখান থেকে কি আমাদের হিট আবার ছেড়ে দিচ্ছিল পরিবেশে বা সারাউন্ডিং এ হিট ছেড়ে দিচ্ছিল। কিন্তু দেখো এর ভিতরে যে পরিমাণ রেফ্রিজারেন্ট দিচ্ছি আমি, রেফ্রিজারেন্ট কিন্তু কনস্ট্যান্ট, রেফ্রিজারেন্টের ভরের কোনো পরিবর্তন ছিল না, ঠিক আছে? জাস্ট কি খালি ফেজ পরিবর্তন করে তাপের আদান প্রদান ঘটাইতেছিল। তাহলে আমরা রেফ্রিজারেন্টটা বলতে পারি একটা রেফ্রিজারেটর, রেফ্রিজারেন্ট এটা হচ্ছে ক্লোজ সিস্টেমের উদাহরণ। সো ক্লোজ সিস্টেম ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? ওকে, তারপরে আমাদের একটা আছে আইসোলেটেড। আইসোলেটেড সিস্টেমে এই যে সিস্টেমের ভিতর থেকে মাস এবং এনার্জি এ বাইরে যাবে না। তার মানে আমার হচ্ছে যে সিস্টেমে আমি যদি তোমার বলি, তার মানে আমরা বলতেছি যে যেই সিস্টেমে ভর তাপ কাজ সীমানা অতিক্রম করে না তাকে হচ্ছে আমরা কি বলি, বা তাকে হচ্ছে আমরা আইসোলেটেড সিস্টেম বলি। বা তুমি এভাবে বলতে পারো যে সিস্টেমে ভর বা শক্তির, শক্তির ভিতরে আবার তুমি শক্তি কি কি হতে পারে, তাপ শক্তি হতে পারে, তারপরে কাজ হইতে পারে, ঠিক আছে, এর কোনো আদান প্রদান ঘটে না, তাকে আমরা হচ্ছে আইসোলেটেড সিস্টেম বলি। ওকে, সো এখানে আমরা কি কি উদাহরণ দিতে পারি, ধরো যে ধরো ইউনিভার্স বা মহাবিশ্ব বলতেছি আমরা, যেখানে আমরা হচ্ছে মহাবিশ্বের বাইরে কিছু নাই কিন্তু, ঠিক আছে না, মহাবিশ্বের বাইরে কিছু নাই, এখানে তোমার হচ্ছে ভর এবং শক্তি মহাবিশ্বে বা ইউনিভার্সের বাইরে যাইতে পারে না। সো এটা হচ্ছে আমরা বলতে পারি, তবে এটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে কি এটা আইসোলেটেড সিস্টেমটা ধরা হয় আর কি, বুঝছো? আর তারপর আমরা হচ্ছে পারফেক্টলি একটা মানে কন্টেনার যদি আমরা তৈরি করি, যে কন্টেনারের ভিতর থেকে হচ্ছে তাপ ভর শক্তি এগুলো বাইরে যাবে না, সেটা আমরা বলতে পারি, তবে এটা পসিবল না, ঠিক আছে? কারণ পুরোপুরি পারফেক্ট ইনসুলেটেড, ঠিক আছে, পারফেক্ট ইনসুলেটেড কন্টেনার তৈরি করা সম্ভব নয়। ওকে, তো তাহলে আমরা দেখো এইখানে কয়েকটা জিনিস শিখছি। আমরা এই পর্যন্ত আমি একটু সামারাইজ করি তোমাদের জন্য। সেটা হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমে কি বলছিলাম আমরা, মাস এবং এনার্জি দুইটারই আদান প্রদান ঘটে, তাহলে আমরা বলতেছি এখানে কি বলতেছিলাম আমরা, এখানে বলছিলাম শুধু এনার্জির আদান প্রদান হয়, হয় কিন্তু কি মাস স্থির থাকে, মাস কনস্ট্যান্ট। ওকে, এখন আইসোলেটেড সিস্টেমে কি বলছি, আমার মাস এবং এনার্জি কোনোটাই আদান প্রদান হয় না। তো আমরা এবার একটু দেখবো থার্মোডাইনামিক্স প্রপার্টিজ, থার্মোডাইনামিক্স প্রপার্টিজ, হ্যাঁ।
তো এই থার্মোডাইনামিক্স প্রপার্টিসটা কি আমার, যে তোমার থার্মোডাইনামিক্স প্রক্রিয়াতে কোন একটা বস্তুর যে ধর্মগুলা হচ্ছে পরিবর্তন হয়, সেগুলোকে আমরা মূলত থার্মোডাইনামিক্স প্রপার্টিস বলি। তার মানে আমি যদি সংজ্ঞাটা একটু লিখি, যে থার্মোডাইনামিক্স প্রক্রিয়ায় কোনো বস্তুর বলে, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের চাকরি পরীক্ষাতে আসছিল, বুঝছো? তো থার্মোডাইনামিক্স প্রপার্টিজ আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ। একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ, এটা হচ্ছে কি আমাদের এক্সটেন্সিভ বলতেছি, এক্সটেন্সিভ প্রপার্টিজ। আর একটা হচ্ছে আমাদের ইন্টেন্সিভ প্রপার্টিজ। ওকে, সো আমি যদি এখন এক্সটেন্সিভ কি আর ইন্টেন্সিভ কি সেটা বলি, তাহলে দেখো ইন্টেন্সিভ প্রপার্টিজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, সিস্টেমের সিস্টেমের আকার বা ভরের উপর নির্ভর করে না। ওকে, আর এইটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি যেটা বলতেছি আমরা, সেটা হচ্ছে আহ, বস্তুর ভর বা আকার, আমরা কি বলছি, সিস্টেমের ভর বা আকারের উপরে নির্ভর করে। ওকে, সো এখন যদি আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিই, যে আসলে এক্সটেন্সিভ প্রপার্টি বলতে কি বোঝায়, বা এক্সটেন্সিভ প্রপার্টি গুলা কি কি, আমরা যদি সেখানে একটু যাই তাহলে দেখো আমরা লিখতে পারি। এটা একটু আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ, এটা just একটু শর্টকাট লিখছিলাম। ওকে, সো থার্মোডাইনামিক্সের যেই সকল ধর্মগুলো ভরের উপর ডিপেন্ড করে বা ভরের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি বলি। তাহলে বলতেছি কি, বলে, হ্যাঁ। এগুলা উদাহরণগুলো কি কি হইতে পারে, ধরো এনার্জি হইতে পারে, তারপরে হচ্ছে তোমার এন্ট্রপি হইতে পারে, মাস হইতে পারে, ভলিউম হইতে পারে, ওয়েট হইতে পারে, ইটিসি। ঠিক আছে, এটা হতে পারে। এখন তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি কি, যে যেই থার্মোডাইনামিক্সের যে সকল ধর্মগুলো ভরের উপর নির্ভরশীল না, আমি এটা লিখে দেবো না, আমি জাস্ট বলে দিচ্ছি, দেখো যে এখানে ছিল কে ভরের উপর নির্ভরশীল, আর এখানে ভরের উপর নির্ভরশীল না। তার মানে আমি এখানে লিখতে পারি, দেখো যে থার্মোডাইনামিক্সের যেই সকল ধর্মগুলা ভরের উপরে নির্ভরশীল না, তাদেরকে আমরা বলি ইন্টেন্সিভ প্রপার্টিজ। ঠিক আছে, এখন আমি এটার যদি এক্সাম্পল দিতে যাই, আমি সংজ্ঞাটা তোমরা লিখে নিবা, হ্যাঁ। তাহলে এক্সাম্পল হচ্ছে কি আমাদের, দেখো ইলাস্টিসিটি বলতে পারি, ইলাস্টিসিটি, হার্ডনেস, ডেনসিটি, ডেনসিটি। ঠিক আছে, আর তুমি বলতে পারো টেম্পারেচার বলতে পারো, তারপরে হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট বলতে পারো, বয়লিং পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, ইটিসি অনেক আছে, বুঝছো? তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে, এটা তোমাদের চাকরি পরীক্ষা আসছিল, যে কোশ্চেন ছিল এরকম, যে থার্মোডাইনামিক্স প্রপার্টি বলতে কি বুঝায়, থার্মোডাইনামিক্স প্রপার্টি সম্পর্কে লিখো। তো তোমার হচ্ছে তখন লিখতে হবে কি, জাস্ট এতটুকু দিলে এনাফ হয়ে যায়, বুঝছো? তো থার্মোডাইনামিক্স এর ল মনে করো, আমরা যদি বলি ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ফোর্থ ল। সো এই চারটা আমার সূত্র, হ্যাঁ। এখন এই ফোর্থ লটাকে বলা হয় জিরোথ ল, ফোর্থ লকে বলা হয় জিরোথ ল, জিরোথ ল। ওকে, তো জিরোথ ল কেন বলা হয়, যে যখন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল যখন আমাদের আহ, বিজ্ঞানীরা দিয়ে ফেলছে, দেন ফোর্থ ল যখন আবিষ্কার করছে, তখন তাদের কাছে মনে হচ্ছে যে না, এইটাই হচ্ছে ফার্স্ট ল হওয়ার কথা ছিল, বাট তারা এটা 4 নাম্বার লয়ে যে আবিষ্কার করছে, তো সেই কারণে হচ্ছে এটা জিরোথ ল। তার মানে এইটা হচ্ছে এখানে হওয়ার কথা ছিল, বাট যখন এখানে দিতে পারে নাই, তখন এইটাকে নিয়ে এসে আমি এইখানে বসাইছি জিরোথ ল হিসেবে। ওকে, সো আমরা একটু সূত্রগুলো দেখবো, যে আসলে কোন সূত্রটা কি বলতেছে। তো আমরা প্রথমেই ধরো জিরোথ ল দিয়ে যদি শুরু করি, জিরোথ ল বলতেছে এরকম, ধরো যে এইখানে একটা এ বস্তু আছে, এই ধরো এইখানে একটা সি বস্তু আছে,
এই সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে, হ্যাঁ। বাট এখানে একটা হচ্ছে বি বস্তু আছে, এর সাথে হচ্ছে কি তাপীয় সমতায় আছে এটা। তাহলে এরা পরস্পরে তাপীয় সাম্যতায় থাকবে, তার মানে হচ্ছে এইখানে এও তাপীয় সমতায় থাকবে, বুঝছো? তার মানে আমরা বলতেছি এসি এ বি, আর এটা হচ্ছে বিসি, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল বি ইকুয়াল টু সি, হ্যাঁ। এটাই বলতেছে। তো আমরা একটু এটা থিওরিটিক্যালি লিখছি যাতে তোমাদের হচ্ছে একটু আহ সুবিধা হয়, ঠিক আছে? যে আমি এখান থেকে দেখো, এ একটা বস্তু, এ একটা বস্তু, দুইটা বস্তু, ঠিক আছে? এই দুইটা বস্তু কি করছে, এই 3 নম্বর একটা বস্তুর সাথে তাপীয় সাম্যতায় আসার চেষ্টা করতেছে। তা আমি যদি বলি যে ধরো যে দুইটা বস্তু যদি অপর কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যতায় থাকে, তাহলে দেখো যে দুইটি বস্তু, তার মানে আমি বলতেছি দেখো যে দুইটা বস্তু যদি অপর কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যতায় থাকে, তবে এরা পরস্পর তাপীয় সমতায় থাকবে। দেখো তো এখানে পরস্পর তাপীয় সমতায় আছে না? আমরা যদি ফিগারে বলি তাহলে, তো জিরোথ ল তোমার তাপীয় সাম্য অবস্থা এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করে, হ্যাঁ। তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে বিভিন্ন পরীক্ষায়, জিরোথ ল কি নিয়ে আলোচনা করে? তখন লিখবা কি যে জিরোথ ল তাপীয় সাম্য অবস্থা আর কি বলছে, তাপমাত্রা আলোচনা করে। সো জিরোথ ল আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। জিরোথ ল আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপরে যাবো আমরা ফার্স্ট ল। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। তো ফার্স্ট ল কি বলতেছে তোমাকে যে তাপ শক্তিকে যদি আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি, বা যান্ত্রিক শক্তিকে যদি আমি তাপ শক্তিতে রূপান্তরিত করি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে রূপান্তরিত যান্ত্রিক শক্তি বা তাপ শক্তি, আহ, এরা সর্বদা কি সমানুপাতিক থাকবে, ঠিক আছে? এরা সর্বদা কি থাকবে? সমানুপাতিক থাকবে, ওকে। এইটা হচ্ছে মূলত আমাদের বলতেছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, ওকে। এইটা বলছে, হুম। এটা মনে হয় তোমাদেরকে আমি এভাবে পড়াইছিলাম যে তোমার কাজ, মানে কোন সিস্টেমে উৎপন্ন কাজের পরিমাণ উহার পারিপার্শ্বিক হতে সরবরাহকৃত মোট তাপের সমানুপাতিক, এটা পড়াইছিলাম মনে হয়, তাই না? প্রথম সূত্র। তখন এখন বলতেছে যে কোন একটা আবদ্ধ সিস্টেমে উৎপন্ন কাজের পরিমাণ উহার পারিপার্শ্বিক দিক হতে সরবরাহকৃত তাপের সমানুপাতিক। তাহলে আমরা যদি এখানে দেখো যে কাজকে যদি আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, আর মোট তাপকে যদি আমরা এইচ দ্বারা ও দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি ডাব্লু সমানুপাতিক এইচ, হ্যাঁ। এই সমানুপাতিক ধ্রুবকটা উঠায় দেওয়ার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আছে, সেটা হচ্ছে জে এইচ। তো এইটাকে বলতেছি আমরা যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট বলতেছি আমরা, ওকে। সো আশা করি হচ্ছে তোমরা বুঝছো, বা জুলের ধ্রুবক বলি আমরা, কি বলি আমরা? জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি, হ্যাঁ, এই যেটাকে। আর ডাব্লুটা হচ্ছে কি আমাদের কাজের পরিমাণ, এইচটা হচ্ছে আমাদের হিট। সো এতটুকু হয়তো আশা করি ক্লিয়ার হয়েছো। এখন এখান থেকে আবার হচ্ছে একটা ক্লাসিয়াস স্টেটমেন্ট আছে, সেই ক্লাসিয়াস স্টেটমেন্টটা একটু দেখি আমরা। এখান থেকে আমরা বলতেছি যে ক্লাসিয়াসের মতে, বিজ্ঞানী ক্লাসিয়াসের মতে, ক্লাসিয়াস কি বলছে যে কোন একটা সিস্টেমে আমি যে পরিমাণ তাপ দিব, হ্যাঁ, সেই তাপে কিছু অংশ কার্য সম্পাদন করবে, আর বাকি কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে, ওকে, বা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে। তো তাহলে আমরা বলতেছি কি যে সিস্টেমে সরবরাহিত মোট তাপের কিছু অংশ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে এবং বাকি অংশ কার্য সম্পাদন করে, হ্যাঁ। So আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি, আমি ধরো একটা সাপোজ যে আমি হচ্ছে এখানে ডিএইচ পরিমাণ হিট দিচ্ছি আমি, তাহলে এখান থেকে ডিডাব্লিউ পরিমাণ হচ্ছে কাজ পাবো, এবং ডিইউ, হ্যাঁ, ডিইউ পরিমাণ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে। অথবা তুমি লিখতে পারো এরকম, কিছু কিছু বই লেখা আছে দেখবা যে এ ইজ ইকুয়াল টু
ডাব্লিউ প্লাস ডেল ই, হ্যাঁ, ইন্টারনাল এনার্জিকে ডেল ইউ দ্বারা প্রকাশ করা হয়, ডি ইউ দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। আবার কোন কোন বই দেখতে পারে এরকম লেখা থাকতে পারে যে কিউ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ইউ, হ্যাঁ। সো মন খারাপ করা যাবে না, সবগুলা একই কথা, ওকে। সো এখানে ডেল ইউ, ডেল ই এবং ইউ সবগুলো হচ্ছে অন্তর্নিহিত শক্তি, ওকে। সো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা পড়াইছি, গুগল মিটে যারা আছো, 2 মিনিট সময় যেহেতু আছে তোমাদের এখানে, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইছো? জি ভাই। ওকে। ওকে, কারো কোনো কোশ্চিন আছে? তো আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই, ওকে। সো আগামী ক্লাস তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে। আর সোমবারে ফ্লুইড মেকানিক্স এর সময় ফ্লুইড মেকানিক্সেরই ক্লাস হবে। যদি ফ্লুইড মেকানিক্স না হয় তাহলে আমি থার্মোডাইনামিক্স নিবো আবার, ওকে। আর তোমরা হচ্ছে যারা কোর্সে এনরোল করতে চাও, তারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি একটু নাম্বারটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 01923345657 এই নাম্বারে, অথবা 01717434608 এই নাম্বারে, হ্যাঁ। এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো, ওকে। তোমরা হচ্ছে ক্লাসগুলো তোমাদের টাইম লাইনে অথবা তোমাদের হচ্ছে মেসেজে শেয়ার দিয়ে রাখতে পারো, কারণ আমাদের গ্রুপে যেহেতু অনেকগুলো পোস্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ক্লাসের ভিডিওটা পরবর্তীতে রিপিট দেখার জন্য খুঁজতে একটু কষ্ট হইতে পারে, ওকে। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।